আগেই বলেছিলেন যে ভাঙড়ে নওশাদের বিরুদ্ধে তৃণমূলের কোনো এই পীরজাদা ফ্যামিলির কাউকে দাঁড় করে নওশাদকে হারিয়ে দেবে, সেইটাই কথাই কিন্তু শিলমোহর লাগতে চলেছে। ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি যে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কাশেম সিদ্দিকী তৃণমূলের প্রার্থী হচ্ছে। কি বলবেন? ভাঙড়েতে আমি আগেই বলেছিলাম, এর আগেও একটা ইন্টারভিউতে বলেছিলাম, ভাঙড়েতে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কাশেম সিদ্দিকীকে প্রার্থী না করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী হোক। মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় জনপ্রিয় নেত্রী, কত বড় লড়াকু নেত্রী, কত বড় আরএসএস এর অগ্নিকন্যা, উনি ভাঙড়েতে প্রার্থী হোক। ভাঙড়ে প্রার্থী হয়ে প্রমাণ করে দিক যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সব থেকে জনপ্রিয় একটা মুখ। ভাঙড়ের মাটি শক্ত মাটি, লড়াইয়ের মাটি, আন্দোলনের মাটি, প্রতিবাদের মাটি। ওই ভাঙড়ের মাটিতে পীরজাদা নওশাদ সিদ্দিকী আমাদের সংযুক্ত মোর্চার প্রার্থী ছিলেন, বাম কংগ্রেস এবং আইএসএফ এর প্রার্থী ছিলেন। সেই প্রার্থীর আমরা বামপন্থীরাও প্রচারে গেছি, একাধিকবার প্রচারে গেছি। আমি ব্যক্তিগতভাবে প্রচারে গিয়েছি, ব্যক্তিগতভাবে আইনজীবী হিসেবে মামলা করতে ভাঙড় থানাতে গিয়েছিলাম। সুতরাং এই ভাঙড়ের যে মানুষের একটা মেজাজ, ভাঙড়ের মানুষের যে একটা স্বতঃস্ফূর্ততা, ভাঙড়ের মানুষের যে একটা প্রতিবাদী কণ্ঠ, এটা দেখে আমার মনে হয়েছে যে ভাঙড়েতে কাশেম সিদ্দিকী নয়, তোহা সিদ্দিকী নয়, ভাঙড়েতে যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও প্রার্থী হন স্বয়ং, তাহলেতেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জামানত জব্দ করে ভাঙড়ের মানুষ ছেড়ে দেবে আগামী দিনে। কারণ ভাঙড়ের নাম একটাই নাম, সেটা হলো নওশাদ সিদ্দিকী ভাইজান। ভাঙড়ের মানুষ বলছে শিরাই শিরাই রক্ত, আমরা ভাইজানের ভক্ত। আমি ওই বিষয়ে যাচ্ছি না, আমি যেটা দেখেছি ভাঙড়ের মানুষের যে একটা মেজাজ, ভাঙড়ের মানুষের যে একটা স্বতঃস্ফূর্ততা, সেই কথাটা আমি আপনার চ্যানেলকে বললাম যে ভাঙড়ের মানুষের একটা স্বতঃস্ফূর্ততা, ভাঙড়ের মানুষের একটা প্রতিবাদী কণ্ঠ, ভাঙড়ের মানুষের একটা মানে কি বলবো, একটা মেজাজ লড়াই করার মতো। অবশ্যই হারাবেন। ভাঙড়ের মানুষের মেজাজ দেখে আমার মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরে এসেছেন, আবার যদি উনি হারতে একবার চান, যদি মনে করেন আমি আর একবার হারবো, হারার যে ব্যথা বেদনা আর একবার সহ্য করবো, তাহলে ওনাকে পরামর্শ দেবো ভাঙড়ে গিয়ে দাঁড়ান, ওই ভবানীপুর ছাড়ুন, ভবানীপুর ছেড়ে গিয়ে ভাঙড়ের দিকে গিয়ে দাঁড়ান। ভাইজান বা যে নওশাদ সিদ্দিকী আছেন, ভাঙড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে মানে কি বলবো, ভূত করে পাঠিয়ে দেবেন, জামানত জব্দ করে তাড়িয়ে দেবেন। ওখানে একটাই কথা, ভাঙড় মানে নওশাদ সিদ্দিকী, ভাঙড় মানে ভাইজান, ভাঙড় মানে আইএসএফ সংযুক্ত। আমি তো বলছি, যদি ক্ষমতা থাকে, যদি বুকের পাটা থাকে, যদি রাজনৈতিকভাবে কোন রকম ভাবে মনের মধ্যে শক্ত একটা বাসনা থাকে, ইচ্ছা থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একযোগে কাশেম সিদ্দিকী হোক, তোহা সিদ্দিকী হোক, উভয়কে বলছি ভাঙড়ের মাটিতে গিয়ে দাঁড়িয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। ওইখানেতেই ফলাফল বুঝতে পারা যাবে যে কে আসল হিরো, কে আসল রাজনৈতিক মুখ, নওশাদ সিদ্দিকী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। সঠিকভাবে ভোটটা হবে বলে মনে করছেন? যদি, আমি আবারও বলছি, যদি আগামী 26-এর বিধানসভার নির্বাচন স্বচ্ছতার সঙ্গে হয়, যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকে, এবং যদি আরো একটা কথা বলছি, যদি কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা থাকে, কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, এবং মানুষের যে তৃণমূল কংগ্রেসের যে একটা গুন্ডামি, এই গুন্ডামি যদি বন্ধ হয়, এই নিরপেক্ষতা, নির্বাচন কমিশনের স্বচ্ছতা, কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা, এই স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সক্রিয়তা, এই তিনটে যদি মিলেমিশে একসঙ্গে বাংলার মাটিতে কাজ হয়, আগামী 26-এর বিধানসভা নির্বাচনে আপনারা দেখে নেবেন যে কিরকম একটা অভূতপূর্ব রেজাল্ট হয়, যেই রেজাল্টটা আজকের দিনে দাঁড়িয়ে মানুষ আশা করতে পারছে না, সেই আশার বাইরে গিয়ে মানুষ ফলাফল করবে। সেই জন্যই কি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে দাঁড়াতে পারেন, সেই জন্য কি ওখানে একটা স্পেশাল অবজারভার দেওয়া হয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে ভাঙড়ের কাশীপুর থানা ছিল, সেটাকে ভেঙে 8টা থানা করা হয়েছে এবং ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায়। ভাঙড়ের 8টা থানা নয়, ভাঙড়কে ভেঙে যদি প্রত্যেকটা গ্রামে একটা করে থানা তৈরি করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়, যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে ভাঙড়ে যতগুলো গ্রাম আছে, যতগুলো পঞ্চায়েত না, যতগুলো গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামে একটা করে থানা তৈরি করবো, তবুও মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার জিত কোনোভাবেই ভাঙড়ে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় অপকৌশল, কুকৌশল, আরএসএস এর সঙ্গে পরিকল্পনা করে ভাঙড়ের নওশাদ সিদ্দিকীকে হারানোর চেষ্টা করছেন, প্রাণপণ চেষ্টা করছেন। সমস্ত চেষ্টা বৃথা যাবে। তার কারণ গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে,
ভাঙড়ের মানুষই শেষ কথা বলবেন। তাহলে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাঙড়ে হারার আশঙ্কা আপনি করেন যে হেরে যাবে, তাহলে কাশিম সিদ্দিকী তো তুমি মানে হালে পানি পাবে না। কাসেম সিদ্দিকী তো একটা পিপিরে, একটা কালো পিপিলিকা কাসেম সিদ্দিকী, ও তো অনেক দূরে আছে। আমি ওই কালো পিপিলিকার থেকে একটু বড় পিপিলিকা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কাসেম সিদ্দিকী ওর একটা ক্ষুদ্র ছোট্ট পিপিলিকা, কালো পিপিলিকা, ওর থেকে একটু মাপে বড় মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সুতরাং কাসেম সিদ্দিকী ওখানে কিছুই না, যাক না, গিয়ে দাঁড়াক না। গণতন্ত্র সবাই স্বাগত, সবাইকে স্বাগত জানাবো, গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক পরিসরে সবাইকে স্বাগত। কিন্তু আবারও আমি শেষ কথা বলে শেষ করব, যদি নির্বাচনেতে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা থাকে, তাহলে ভোটটা অন্য রকম হবে, ফলাফলটা অন্য রকম হবে। ভাইজান ছাড়া, আইএসএফ ছাড়া, সংযুক্ত মোর্চা ছাড়া, নওশাদ সিদ্দিকী ছাড়া ভাঙড়ে অন্য কোনো কথা হবে না। মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ বলছি তো আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল দায়িত্ব সহকারে হাইকোর্টের মাটিতে দাঁড়িয়ে বলছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাঙড়ে দাঁড়ান, গোহারণ হেরে নন্দীগ্রামে তবু অনেকটা ভোট পেয়েছিলেন, এখানে জামানত জব্দ হয়ে ভবানীপুরে ফিরে আসবেন, আবার হেরো মুখ্যমন্ত্রী হবেন, হয়ে আবার নতুন করে নির্বাচনে দাঁড়িয়ে জিতে মুখ্যমন্ত্রী হবেন। 26-এ ভাঙড়ে এই তৃণমূলের সরকার আসবে পশ্চিমবাংলায়। ভাঙড়ে তৃণমূলের বলছেন এখন পশ্চিমবঙ্গে না, আমি সেটা বলছি না। আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যেটা আমি বলতে চাইছি, আপনারা বারবার কথাকে বিকৃত করবেন, কাটবেন, ছেড়াবেন, বিভ্রান্ত করবেন, এটা আপনাদের কাজ, আপনাদের কৌশল। আমরা উকিল, আমাদেরও বিভিন্ন কৌশল আছে। যাই হোক, এই বিষয়ে যাচ্ছি না আমরা। আমার বক্তব্য ভাঙড়কে নিয়ে, আমি ভাঙড়কে কেন্দ্র করে কথাটা বললাম। কিন্তু আজকের দিনে দেখা গেল নওশাদ সিদ্দিকী পদত্যাগ করলেন, ইস্তফা দিলেন, নতুন করে ভোট চাইছেন। আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে দাঁড়িয়ে দেখা হেরে যাবেন। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা আছে, আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। আমি বলছি যে ভাঙড়কে কেন্দ্র করে, ভাঙড় বিধানসভা কেন্দ্রের কথা বলছি, হারবেন, গোহারণ হারবেন, হেরে ভূত হয়ে যাবেন, জামানত জব্দ হবে। একথা আমি চ্যালেঞ্জ দাঁড়িয়ে দেখাক। যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে দাঁড়ায়, আমি এত বড় চ্যালেঞ্জ দিলাম, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের অত বড় ক্ষমতা নেই, অত বড় সৎ সাহস নেই উনি ভাঙড়ে দাঁড়াবেন, অত বড় বুকের পাটা ওনার নেই যে উনি ভাঙড়ে দাঁড়িয়ে জিতবেন, ওই সাহস উনি দেখাবেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে আমি হারবো, আমি হেরে আমার জামানত জব্দ হয়ে যাবে, ওই ভয়েতে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে দাঁড়াবেন না। আমি চ্যালেঞ্জ তুলে দিলাম, দাঁড়া কোনি। আপনি সিপিএম সমর্থক আইনজীবী, একদম দিনের আলোর মতো পরিষ্কার আপনার কথা থেকে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা থেকে শুরু করে বিধানসভা, প্রত্যেকটা ভোটে ব্যাপক রিগিং, মারধর, গন্ডগোল হয়। তো 2026-এ শান্তিপ্রিয় ভোট করার জন্য আপনি কি মনে করেন যে পশ্চিমবাংলায় 356 যারা জারি করে? আমি শুরুতেই বলি, আপনি যেটা বললেন বামপন্থী আইনজীবী, আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল, আমি একদম আইনজীবী হিসেবে নিরপেক্ষ। আমার পেশাগত দিক থেকে আইনজীবী হিসেবে আমার মক্কেল তৃণমূল আছে, আমার ক্লায়েন্ট বিজেপির ক্লায়েন্ট আছে, আমার সিপিআইএম এর আছে। মানুষ আমাদের কাছে আসে মামলা করতে, আমার কাছে, আমি মানুষের উকিল, মানুষের হয়ে আমি মামলা করি। চোরের উকিল, ধর্ষকদের উকিল, ডাকাতের উকিল, সবার উকিল আমি, নিপীড়িত মানুষের উকিল, ধর্ষিতা মানুষের উকিল, ধর্ষকের উকিল, ধর্ষিতার উকিল। সুতরাং আমি পেশাগতভাবে একজন উকিল, আইনজীবী, আমি সবার উকিল। কিন্তু ব্যক্তিগতভাবে, রাজনীতিগতভাবে আমি বামপন্থী একজন সমর্থক, একজন কর্মী। এবার বলি, 26-এর নির্বাচনে 356 দ্বারা দাঁড়িয়ে হবে কি যাবে না, সেটা কেন্দ্রীয় রাষ্ট্রপতি ঠিক করবেন। আমাদের রাজ্যের রাজ্যপাল সুপারিশ করেছেন মুর্শিদাবাদের পরিপ্রেক্ষিতে। 356 জারি করা কোনোভাবেই, আমি ব্যক্তিগতভাবেও ওই ধারাটা, ওই লাগু, মানে ওই 356 ধারা জারি করার বিপক্ষে। কারণ আমি মনে করি গণতান্ত্রিকভাবে, একদম গণতান্ত্রিকভাবে স্বচ্ছতা বজায় রেখে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা, এই সবকিছু গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক পরিসরে, গণতান্ত্রিক পদ্ধতি মেনে মানুষের গণতান্ত্রিক রায়ের ফলে একটা সরকার নির্বাচিত হবে, একটা রাজনৈতিক দল প্রত্যাখ্যান হবে। এটা গণতান্ত্রিক পদ্ধতি, আমি ওই পদ্ধতিতে বিশ্বাস করি। কোনোভাবেই 356 লাগু করে, জোর করে, সেখানে একটা অস্থির পরিস্থিতি তৈরি করে, মানুষকে ভয় দেখিয়ে, কেন্দ্রীয় বাহিনী লাঠিপেটা করবে, করে ভোট হবে, মানুষকে ভয় দেখিয়ে, এর পক্ষে আমি কোনোভাবেই, আমি কোনো নই। না, আমি তো আমার বক্তব্যের ছত্রে বলছি, আমি তো আমার বক্তব্যের রন্ধে রন্ধে তুলে ধরার চেষ্টা করছি যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রথমত ভোট করাতে হবে, কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা থাকতে হবে, সক্রিয়তা, এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে।
নিরপেক্ষ প্রমাণ করতে হবে, এবং কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা, স্বচ্ছতা, কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং সক্রিয়তা, এই তিনটে একসঙ্গে কাজ করতে হবে, তবেই সেটাকে নির্বাচন বলবো। আর অতীতের নির্বাচন, আমার দেখা 2011 সালের নির্বাচন ছাড়া আমি মনে করি পশ্চিমবঙ্গে আর কোনো নির্বাচন হয়নি। যেগুলো হয়েছে ওগুলো নির্বাচন নয়, নির্বাচনের নামে প্রহসন। নির্বাচন কমিশন হাজারদুয়ারি ঘুরে বেড়াচ্ছে, কেন্দ্রীয় বাহিনী হাজারদুয়ারি ঘুরে বেড়াচ্ছে, নির্বাচন কমিশনের মোবাইল নাম্বার অফ, অবজারভাররা শীত ঘুমাচ্ছেন, লাঞ্চ করছেন, বিজেপির প্রার্থীরা এমন হলবারে ধর্ণা দিচ্ছেন, বিজেপি তাকে সাসপেন্ড করছেন, এই তো হচ্ছে। ওটাকে আমি নির্বাচন বলি না, আমি মনে করি নির্বাচনের নামে প্রহসন। যদি নির্বাচন হয়েছে 2011 সালে স্বচ্ছ নিরপেক্ষ গণতান্ত্রিক পদ্ধতি মেনে নির্বাচন হয়েছে, বামফ্রন্ট পরাজিত হয়েছেন, তৃণমূল জিতেছেন, এমন নির্বাচন হোক, তাহলে পরিষ্কার হয়ে যাবে।